সেপাই শান্তি পান্ডা পুরুত। ইয়েস, যে গল্পের শেষ নেই, দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের লেখা আমার অসম্ভব প্রিয় একটা বইয়ে আজকে যে অধ্যায়টি পড়ছি তার নাম সেপাই শান্তি পান্ডা পুরুত। আমরা জানবো এই পৃথিবীতে এদের সার্থকতা কি, এরা কোথা থেকেই বা এলো, আর এদের প্রয়োজনীয়তা কি আমাদের জীবনে। শুরু করি। আজকে লোলাডোরা অনেক দুষ্টুমি করবে, কারণ ওরা অনেক অস্থির হয়ে আছে আজকে। পৃথিবীকে অনেক বেশি করে, অনেক ভালো করে জয় করতে পারা, কি আশ্চর্য এই কীর্তি! ভাবতে গেলে স্তম্ভিত হতে হয়। গোয়ালে গরু, মারায়ে ধান, মানুষ আর ভোতা হাতিয়ার হাতে খাবার জোগাড়ের আশায় বনে বনে হন্য হয়ে ঘুরতে বাধ্য নয়। ওই সুদূর অতীতে পৃথিবীকে ওইভাবে জয় করতে শুরু করেছিল বলেই মানুষ আজ সভ্যতার কোন আশ্চর্য শিখরে উঠে আসতে পারল। ওইভাবে উঠে আসার গল্পই হলো মানুষের আসল গল্প। তবু সেই গল্প শুনবার সময় ভুলে গেলে চলবে না যে সুদূর অতীতে ওই অসহ্য দারিদ্র্যের জীবনে এত দুষ্টুমি করছে কেন আজকে? সুদূর অতীতে ওই অসহ্য দারিদ্র্যের জীবন ছেড়ে আসবার সময় অভাবের অন্ধকার থেকে প্রাচুর্যের আঙ্গিনায় এগিয়ে আসবার জন্য মানুষকে মূল্য দিতে হয়েছে অনেকখানি। আগেকার দিনে সমান সমান সম্পর্কটা গিয়েছে খোয়া, এ কথায় কোনো সন্দেহ নেই যে ওরকম একটা দারুণ মূল্য চুকাতে পারলেও মানুষ চুকাতে না পারলে মানুষ আজ এমন বড় হতে পারতো না। তাই এখনকার যুগে সমানের সম্মানের সম্পর্কটা হারাতে হয়েছে বলেই চোখে জল ফেলবার সত্যি মানে হয় না। কিন্তু সেই সঙ্গে মনে রাখতে হবে, আজকের দিনের অতুল ঐশ্বর্যের অধিকারী হয়ে মানুষ দেখছে মানুষে মানুষের সম্পর্কটা আবার যদি সমান সমান করে দেওয়া না যায়, তাহলে শান্তি নেই, আনন্দ নেই, সুখ নেই। আজকের দিনে তাই আবার ভালো করে ভেবে দেখা দরকার, আদিম যুগে সেই সমানে সমান সম্পর্কটা খোয়া যাবার কথা। এই সম্পর্কটা হারানোর অনেকগুলো দিক আছে। সেই দিকগুলোর কথাই একে একে বলি। যেমন ধরো সিপাই শান্তি, যেমন ধরো পান্ডা পুরুত। এরা কারা? এরা এলোই বা কোথা থেকে? মানুষ যতদিন পর্যন্ত দল বেঁধে সমানে সমান হয়ে থাকতো, ততদিন পর্যন্ত মানুষকে শাসন করবার জন্য কোনো ব্যবস্থার দরকার পড়েনি। দলের কাজ চলতো দলের মোড়ল আর সর্দার, আর ওই দলের কাজ চালাতো দলের মোড়ল আর সর্দার, আর ওই মোড়ল আর সর্দার চলতো দলের সবাইকার মত মেনে। কিন্তু মানুষের দল দুভাগে ভাগ হয়ে যাবার পর দরকার পড়লো শাসন করবার ব্যবস্থা। কেননা তখন থেকে আর সবাই সমানে সমান নয়, সবাই স্বাধীন নয়। মানুষে মানুষে ভাই ভাই ভাব ভেঙে গেছে, দেখা দিয়েছে লোভ, লুটতরাজ, মানুষের সঙ্গে মানুষের লড়াই। কিন্তু সবাই যদি লুটতরাজ করতে যায়, সবাই যদি মারামারি আর কাটাকাটি নিয়ে মেতে থাকে, তাহলে মানুষের দল একেবারে চুরমাচুর হয়ে ভেঙে যাওয়ার ভয়। তাই দরকার পড়লো কতগুলো আইন কানুনের। আইন কানুনগুলো সবাইকে মানতেই হবে, না মানলে শাস্তির ব্যবস্থা। শাস্তির ভয়ে আইন কানুন মানা এমনতর ব্যাপার এর আগে দরকার পড়েনি। কেননা মানুষ তখন জানের দায়ে পৃথিবীর সাথে লড়াই করছে। হাতিয়ার উন্নত হয়নি বলে দল বেঁধে একসঙ্গে মিলে লড়াই করছে। প্রাণপণে পৃথিবীর সঙ্গে লড়াই করে যতটুকু জিনিস পাওয়া যায় ততটুকু দিয়ে কোনো মতে সবাইকার প্রাণ বাঁচানো সম্ভব। তাই সবাই গরিব, তবু সবাই সমান। সবাই মিলে যে কাজটা করে সেই কাজটা সম্বন্ধে উচিত অনুচিতের কথা, আইন বেআইনের কথা ওঠে না। কিন্তু তারপর থেকে অন্য কথা।
মানুষে মানুষে মারামারি আর কাটাকাটি। এই অবস্থায় কতগুলো আইন যদি না থাকে তাহলে মানুষের দলটা টিকবে কেমন করে? কিন্তু শুধু কতগুলো আইন কানুন তৈরি করলেই তো হলো না, সবাই যাতে সেগুলো মানতে বাধ্য হয় সেই ব্যবস্থাও করা দরকার। সেই ব্যবস্থার নামই হলো শাসন করবার ব্যবস্থা। আইন কানুনগুলো সবাই ঠিকমতো মানছে কিনা তাই তদারক করবার ব্যবস্থা। বিচার করবার লোক চাই, আইনগুলো কে মানলো আর কে মানলো না তারই বিচার। তাছাড়া সিপাহী, শান্তি, জল্লাদ চাই, কোটল চাই। তাই আস্তে আস্তে মানুষের দলের মধ্যে দেখা দিল কাজী, উজির, জল্লাদ, কোটল, সিপাহী, শান্তি। এরা শাসন করবে মানুষের দলকে, হিসাব করে দেখবে কে আইন মানলো আর কে আইন মানলো না। যে মানলো না তাকে ধরে আনতে হবে, তাকে শাস্তি দিতে হবে। শাসন বলে ব্যবস্থা না থাকলে তখন মানুষের দল টিকতে পারত না। তাই যাদের উপর শাসনের ভার তাদেরকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখবার দায়িত্বটা পড়ল দলের বাকি সবার ঘাড়ে। পৃথিবীর সঙ্গে লড়াই করে যে যা কিছু জোগাড় করতে পারবে তার একটা অংশ যাবে ওই শাসকদের পেটে, শাসকদের পেট ভরবার জন্য। সেই অংশটার নামই হলো খাজনা। প্রথমটায় মনে হতে পারে খাসা ব্যবস্থা, কেউ যদি অন্যায় করতে না পারে তারই জন্য আইন কানুন। আইন কানুন যাতে কেউ না উড়িয়ে দিতে পারে তারই জন্য শাসন ব্যবস্থা। কিন্তু একটু তলিয়ে ভাবলে বুঝতে পারবে এই ব্যবস্থার মধ্যে ফাঁকিটা ঠিক কোথায়। আইন কানুনগুলো শুরু হওয়ার সময় থেকে আজ পর্যন্ত কোনো কালেই ওগুলোর উদ্দেশ্য নয় সমস্ত মানুষের যাতে ভালো হয় সেই ব্যবস্থা করা। সভ্যতার শুরু থেকে আজ পর্যন্ত বেশিরভাগ আইন আদতে আইনের আদতে কথাটা ঠিক কি? একদল মানুষ মুখ বুজে খাটবে আর তাদের খাটুনি দিয়ে তৈরি জিনিস লুট করবে আরেক দল মানুষ। যারা মুখ বুজে খাটবে তারা যদি মুখ বুজে থাকতে রাজি না হয় নিজেদের মেহনত দিয়ে গড়া জিনিস অপরের ভাড়ারে তুলে দিতে, তাহলে শাস্তি শাসন। তাই আইন ঘাড় গুজে কুজো হয়ে রাজাকে মানতে হবে, না মানলে দারুণ শাস্তি। বড় লোককে মানতে হবে, বড় লোকের ভাড়ার থেকে কানাকড়ি সরানো যাবে না, সরাতে গেলে শাস্তি দারুণ শাস্তি। বেশিরভাগ আইন কানুনই হলো এই ধরনের আইন কানুন, শোষণের খাতিরেই শাসন। যদিও অনেক রকম রংচঙে আর মিষ্টি মিষ্টি কথা দিয়ে এই সত্যটুকুকে ঢেকে রাখবার চেষ্টা করা হয়েছে, তবু ভালো করে ভেবে দেখলেই বুঝতে পারবে আইন কানুন আর সিপাহী শান্তি সব কিছুর পেছনে একটা ফন্দি, যাতে মেহনতকারী দল হঠাৎ না বেঁকে দাঁড়ায়, হঠাৎ না রুখে উঠে। তারাই জন্য এইসব ব্যবস্থা, আইন কানুন, রাজা, উজি, সিপাহী শান্তি, হরেক রকমের। এই যে শাসক আর শাসক শ্রেণীর এই যে শাসন ব্যবস্থা, একটু ভেবে দেখলেই দেখবেন যে যারা মেহনত করে, যারা আমাদের মতো ম্যাঙ্গো জনতা, আম পাবলিক, তাদের জন্য এই আইনের খড়গটা খুবই কঠোর, এবং তারা যাতে আইনটা মানে এটা নিশ্চিত করা হয় খুবই দৃঢ় হস্তে। কিন্তু যারা বড় লোক, যারা এই ক্ষমতাসীন মানুষগুলা, তাদের ফ্যামিলি, তাদের বন্ধু বান্ধব বা তাদের জন্য এই আইনগুলো মোটেও প্রযোজ্য না। তাদের জন্য শাসনটাও খুবই শাসনটা বলেন তো আমাকে। আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমাদের সাথে যে লোলা ডোরা আর আমার সাথে যে গল্পের শেষ নিয়ে পরের এই অধ্যায়ের পরের অংশটুকু শুনতেও ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার বাচ্চাগুলো আজকে খুব জ্বালাচ্ছে আমাকে, যাই ওদেরকে একটু খাওয়াই। সবাই ভালো থাকো। টাটা বলো, টাটা।